জলদস্যুর কবল থেকে মুক্তির ৬২ দিন পর স্বজনদের কাছে ফিরলেন এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক, সবার মাঝে স্বস্তি। চারশো হজযাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। ২২টি ফ্লাইটে সৌদি যাবেন ৮,০০০ হজযাত্রী। অবৈধ আগ্নেয়াস্ত্র সহ বেতাগী উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু এবং তার গাড়ি চালক গ্রেপ্তার, অস্ত্র আইনে মামলা। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সংঘর্ষের পর প্রাণঘাতী অস্ত্র উদ্ধার হয়নি একটিও। প্রশাসনের নমনীয়তায় উৎকণ্ঠায় সাধারণ শিক্ষার্থীরা। স্বাগত জানাচ্ছি সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে। চট্টগ্রাম বন্দরে পৌঁছেছেন সোমালে জলদস্যুর কবল থেকে মুক্ত এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক। সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে জাহাজ জাহানমণি ৩-এ করে রওনা হন তারা। ২ মাসেরও বেশি সময় পর সোমবার দেশে ফেরে জাহাজ এমভি আব্দুল্লাহ। সন্ধ্যায় ২৩ নাবিককে নিয়ে কুতুবদিয়ায় নোঙর করে জাহাজটি, পরে সেখান থেকে জাহাজ জাহানমণি ৩ করে তাদের নিয়ে আসা হয় চট্টগ্রাম বন্দরে। এ সময় নাবিকদের স্বজন, জাহাজ মালিক পক্ষের কর্মকর্তারা সবাইকে বরণ করে নেন। জীবন মৃত্যুর ঝুঁকি থেকে ফিরে আসায় তৈরি হয় আবেগঘন পরিবেশ। মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। প্রায় ১ মাস পর জিম্মি দশা থেকে মুক্ত হওয়ার পর গত ১ মে আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ১২ দিন পর বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে এমভি আব্দুল্লাহ। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, নাবিকরা যখন ফিরে এলেন তখন কেমন আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে এবং স্বজনরা বা তাদের জন্য কি ধরনের ব্যবস্থাপনা ছিল সেখানে? ঠিক এই মুহূর্তে আমরা এমন সময়ে সংবাদে প্রবেশ করলাম, ঠিক এই মুহূর্তে ওরা নাবিকরা জাহানমণি জাস্ট নোঙর করেছে। এখনই আসলে আমরা আপনি নিশ্চয় দেখছেন এখানে এখনই ভিড়ল জাহানমণি, যেটা ২৩ নাবিককে নিয়ে চট্টগ্রাম বন্দরে চলে এসেছে। কুতুবদিয়া থেকে 11:30টায় রওনা দিয়ে চলে এসেছে। আপনি নিশ্চয় দেখছেন তাদের অনুভূতি, এবং আসলে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতন। এখানে অনেকক্ষণ আগে থেকে বন্দরের কর্মকর্তা, এসআর শিপিংয়ের কর্মকর্তা সহ এবং এই যে ২৩ নাবিকের আত্মীয় স্বজন এখানে উপস্থিত ছিলেন। আপনি দেখছেন নাবিকরা ২৩ নাবিক হাত তুলে তারা উল্লাস প্রকাশ করছে এবং তারা কৃতজ্ঞতা জানাচ্ছে, এবং সবাই নিচে সবাই দাঁড়িয়ে আছে, সংবাদকর্মী এবং বন্দর কর্মকর্তা, তাদের আত্মীয় স্বজন এবং এসআর শিপিংয়ের কর্মকর্তারা সবাই নিচে দাঁড়িয়ে, এবং উৎসুক অনেক জনতাও কিছু পরিমাণ, যেহেতু এটা সংরক্ষিত এলাকা, এখানে কিছু পরিমাণ উৎসুক জনতাও ঢুকেছে আমরা দেখেছি। এবং সবাই আসলে এই ক্ষণের জন্য অপেক্ষায় ছিলেন, এবং বলা চলে যে প্রায় ২ মাস, আজকে ২ মাস হয়েছে আজকে তারা এই সময়ের জন্য অপেক্ষায় ছিলেন, এবং সেটাই সেই সময়টা এখন চলে এসেছে। ঠিক এই সময় আমরা সংবাদে প্রবেশ করেছি, এখনো যদিও নোঙর করেনি জাহাজটা, ঠিক এসে ভিড়ল এখানে জাহানমণি। যে জাহানমণি এটা আপনি দেখছেন নোঙর করছে এখানে জাহানমণির কর্মকর্তারা জাহাজটা নোঙর করছে, বাঁধছে এখানে। এরপরে আসলে নাবিকরা এখান থেকে নামবেন জাহানমণি থেকে, এবং এই জাহানমণি নামের আরেকটি জাহাজ ১৩ বছর আগে একই কোম্পানির জাহাজ সোমালিয়া জলদস্যুদের কবলে পড়েছিল, সেটাও প্রায় ৩ মাস পরে জিম্মি দশাতে মুক্ত হয়েছিল। সেই জাহানমণি, সেই একই নামের আরেকটা জাহাজ জাহানমণি ৩-তে করে এই নাবিকদের এখানে নিয়ে আসা হয়েছে কুতুবদিয়া থেকে ৪ ঘন্টার পথ অতিক্রম করে। এবং আমরা দেখেছি আসলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসার পরে 4টা টাগ বুক দিয়ে, যেটা বন্দরের টাগ বোট বলে, এটা নিরাপত্তা দিয়ে তাদের দুই পাশে তারা আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আমরা দেখছি যে নোঙর করছে এই জাহানমণি, যেটা জানতে চাই যে কিছু আনুষ্ঠানিকতা তৈরি করা হয়েছে, স্বজনরাও তাদের প্রস্তুতি নিয়েছেন তাদের বরণ করবার জন্য, এবং নৌবাহিনীর পক্ষ থেকে আসলে কিছু ব্যবস্থাপনা করা হয়েছে। তো আয়োজনগুলো যদি একটু বলতেন ছবি দেখাতে আমাদের।
এখানে বন্দর কর্তৃপক্ষ এবং মূলত বন্দর কর্তৃপক্ষ এই এখানে তাদের সংবর্ধনার আয়োজন করেছে। আপনি দেখছেন এখানে ব্যানারটাকে তারা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে। বন্দর কর্তৃপক্ষই মূলত, যেটা একটা বন্দর কর্তৃপক্ষের সংরক্ষিত এলাকা নিউ মরিন কন্টেইনার টার্মিনাল 3, এখানে এই জেটিতে নোঙ্গর করেছে, তারাই মূলত এই সংবর্ধনার আয়োজন করেছে। এবং সাথে আছে এখানে এসআর শিপিং, তারা এই সংবর্ধনা দিবে এবং সেখানে তাদের অনুভূতি প্রকাশ করবে, তাদের সাথে কথাবার্তা বলবে এবং এখানে দাওয়াত দেওয়া হয়েছে, স্বজনদের আনা হয়েছে, তারা তাদের অনুভূতি জানিয়েছে এবং আমরা জানি তারা এখানে নামলে পরে আনুষ্ঠানিকভাবে তাদের অনুভূতি প্রকাশ করবে এবং যারা স্বজনরা আসে তারাও অনুভূতি প্রকাশ করবে। আপনি দেখছেন নাবিকদের এখানে বাংলাদেশের পতাকা উড়ানো হচ্ছে, হাতে দেওয়া হয়েছে বাংলাদেশের পতাকা উড়িয়ে তারা তাদের বিজয়, তাদের যে এখানে আগমনী বার্তাটা জানাচ্ছে এবং তারা সৃষ্টিকর্তা সহ এবং সকলকে তারা কৃতজ্ঞতা জানাচ্ছেন আমরা দেখেছি। এবং যারা এখানে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তাদের স্বজনরা এসেছেন, তারাও সৃষ্টিকর্তা এবং এসআর শিপিংয়ের কর্মকর্তাদের তারা কৃতজ্ঞতা জানিয়েছে। তারা বলছেন তারা অনেক সময় আসলে জীবনের আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু আল্লাহর মেহেরবানি এবং তারা মালিক প্রতিষ্ঠানের অক্লান্ত পরিশ্রম এবং সাহসিকতার কারণে, যথাযথ উদ্যোগের কারণে তারা যথাসময়ে নিরাপদে তারা অক্ষত অবস্থায় দেশে ফিরতে পেরেছেন। এই জন্য তারা সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং তারা আসলে একটু পরে এখানে নামবেন। আপনি যে প্রশ্নটা করেছেন, এখানে একটু পরে সংবর্ধনার আয়োজন করা হয়েছে এই নিউ মরিন কন্টেইনার টার্মিনাল। আসলে এখানের যে আনুষ্ঠানিকতা আছে, আপনার সাথে যখন আগের বুলেটিনে আমরা কথা বলছিলেন, আপনি বলছিলেন যে এক নাবিকের স্ত্রী তিনি কেক সাজিয়ে নিয়ে এসেছেন, এরকম আয়োজনগুলো জানতে চাই। পাশাপাশি এখান থেকে তারা যখন নামবেন তাদেরকে কিভাবে কোথায় নিয়ে যাওয়া হবে এবং এর পরের আনুষ্ঠানিকতাগুলো আসলে কি কি যদি একটু জানাতেন আমাদের। হ্যাঁ ঠিক আছে, আমি আগে জানিয়েছিলাম আমরা একজন নাবিকের স্ত্রীর সাথে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন তিনি দুইটা কেকের আয়োজন করেছেন, ব্যবস্থাপনা করে তার ছেলে সহ তারা বানিয়েছেন, নিজের হাতে কেক বানিয়েছেন এবং সেখানে জাহাজের ছবি দিয়েছেন। তিনি বলেছিলেন একটা 1.5 পাউন্ডের কেক তিনি তার স্বামীর জন্য তারা কাটবেন বাসায় আসতে পর, এবং আরেকটা কেক তিনি বলেছিলেন যেটা 3 পাউন্ডের, সেটা অন্যান্য নাবিকদের জন্য তিনি কাটবেন। এখানে আমরা সেটা শুনেছি এবং অন্যান্য নাবিকদের স্বজনদের সাথে আমরা কথা বলেছি, তারাও তাদের ব্যক্তিগতভাবে তাদের বরণের নানা আনুষ্ঠানিকতা নিয়েছে। এবং অন্যদিকে যারা এসআর শিপিংয়ের কর্মকর্তা আছেন তারা বলেছেন এখানে আনুষ্ঠানিকতার পরে তাদেরকে তাদের বাসায় যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এবং যদি কেউ যেহেতু তারা একটু মানসিকভাবে বিপর্যস্ত থাকতে পারে তাদের বিনোদনের জন্য ব্যবস্থা করা হবে এবং তাদের একদিনের বিশ্রামের পর তারা অন্যান্য আনুষ্ঠানিকতা শুরু করবে বলে তারা জানিয়েছেন। তবে এর বাইরে আপাতত ফর্মাল কোনো কিছু আমাদেরকে জানাননি এবং মূলত যেটা আজকের আনুষ্ঠানিকতার পরে তাদেরকে তাদের বাসায় যেতে দিবে, এরপরে তারা ব্যক্তিগতভাবে তাদের পালন করবে। পরে এসআর শিপিং আনুষ্ঠানিকভাবে আরেকটা অনুষ্ঠান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর সবুজ, আরেকটি বিষয়ে আমরা দেখছি যে আমরা জাহাজের যে ক্যাপ্টেন, সবার মাঝখানে জাহাজের ক্যাপ্টেনকে আমরা দেখতে পাচ্ছি। আমরা এর মধ্যেই নানানভাবে আসলে ক্যাপ্টেনের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, তার মাধ্যমে আমরা তথ্য পেয়েছি। নিশ্চয়ই তিনিও কথা বলবেন। সার্বিকভাবে কেমন মনে হচ্ছে? তিনিও বেশ হাত নাড়িয়ে অনুভূতি প্রকাশ করছেন। হ্যাঁ, তাদের মধ্যে আসলে এই এতদিনের এত মাসের ক্লান্তি থাকার পরও তারা কিন্তু তাদের মাঝে এখন কোনো ক্লান্তির ছাপ নেই। আপনি নিশ্চয়ই দেখছেন তাদের মধ্যে উৎফুল্লতা এবং উচ্ছ্বাস, তারা বাদভাঙা আনন্দ, তারা অনেকটা বলছেন ঈদের আনন্দের মতো তাদের মাঝে আজকে বিরাজ করছে। যারা নাবিকরা তারা এখান থেকে আমাদেরকে বলছেন এবং তাদের স্বজনরাও বলছেন তাদের মাঝে ঈদের আনন্দই আসলে বিরাজ করছে। আসলে তাদের মাঝে আমরা কোনো ক্লান্তির ছাপ দেখছি না, যেহেতু যদিও তারা সব মিলিয়ে 2 মাসের পর এখানে এসেছেন। বিরামহীনভাবে তারা সমুদ্রে ছিলেন এবং মূলত দুবাইয়ের ফুজাইরা বন্দর থেকে তারা রওনা হওয়ার পরে মূলত আসলে আর কোথাও একদম বিরামহীনভাবে কুতুবদিয়া এসেছেন গতকাল। তাদের মধ্যে অনেক হয়তো ক্লান্তির থাকার কথা, কিন্তু তারা আমাদেরকে যেটা জানাচ্ছেন সব ক্লান্তি আসলে মুছে গেছে। আজকে যে দেশে আসতে পেরেছেন, স্বজনদের দেখছেন, বাংলাদেশে এসেছেন, এটা দেখে তাদের সব ক্লান্তি মুছে গেছে। আমরা গতকাল অনেক কথা বলেছি, আসলে পথে পথে আমি দেখেছি তার আসার সময় গান চলছিল জাহাজের মধ্যে, আমি শুনেছিলাম তাদের আওয়াজ।
গান চলছিল এবং অনেক নাবিক তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে স্বাগত বাংলাদেশ দিয়ে তারা স্ট্যাটাস দিয়েছে এবং তারা বলেছে তাদের সমস্ত ক্লান্তি, তাদের সমস্ত দুঃখ সবকিছু মুছে গেছে। দেশে বাংলাদেশের জলসীমে প্রবেশ করার পরে তারা তাদের সমস্ত যে দুঃখ কষ্টগুলি সব তারা ভুলে গিয়েছিল এবং আপনি নিশ্চয়ই দেখছেন এখানে আসার পরে তাদের কোনো ক্লান্তির কোনো চিহ্ন নেই, তাদের সবার মুখে হাসি এবং বিজয়ের আনন্দ, সবাই হাসছেন, উল্লাস করছেন এবং একটু পরে আমরা আসলে অত্যন্ত আনন্দিত, কারণ এই যে সব নাবিক তারা আসলে জীবিত ফিরে এসেছেন আমাদের মাঝে, সেটি একটি অত্যন্ত আনন্দের বিষয় এবং তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আসলে আমরা প্রস্তুতি দেখেছি। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে জানালেন এই বিষয়ে বিস্তারিত। 400-র বেশি যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে ছেড়ে গেছে চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট। মঙ্গলবার রাত 3:20 শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় ফ্লাইটটি। এর আগে রাত 12টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এ সময় বিমান বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা হজযাত্রীদের সাথে কুশল বিনিময় করেন। এবার চট্টগ্রাম থেকে 22টি ফ্লাইটে সৌদি আরব যাবেন 8,000-এর বেশি যাত্রী। এর মধ্যে 20টি যাবে সরাসরি জেদ্দায়, বাকি 2টি মদিনায়। আমাদের আশা পূরণ করক, সবাই যাইতেছে, সবার আশা যেন পূরণ করক, এটা আমাদের কামনা। দোয়া করবেন আমরা যাতে সহি সালামতে সুস্থভাবে হজে গমন করে হজের যাবতীয় কাজ সুন্দরভাবে সম্পাদন করতে পারি। অবৈধ অস্ত্রসহ বরগুনার বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু এবং তার গাড়ি চালক নুরুন নবী বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বেতাগী থানার ওসি মাহবুবুর রহমান জানান, গতরাতে একটি প্রাইভেট কার দ্রুত গতিতে চলতে দেখে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তখন চালকের সিটের নিচে শপিং ব্যাগে মোড়ানো গুলি সহ একটি রিভলভার উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসার পর গাড়ি চালক অস্ত্রটি রাখার কথা স্বীকার করেন। শপিং ব্যাগে থাকা রিভলভারটিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী লিটুর পরিহিত একটি গেঞ্জিতে প্যাঁচানো থাকায় তাকেও আসামি করা হয়েছে। গাড়িতে অবস্থানকারী প্রার্থী নাহিদ মাহমুদকে এবং চালককে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে সিদ্ধান্ত হয় যে অবৈধ অস্ত্রটি রেখেছিলেন পজিশনে ছিল চালকের এবং এটি অবগত আছেন প্রার্থী নিজে, তাই তাদের দুইজনের বিরুদ্ধেই নিয়মিত মামলা রুজু করা হয়। মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন রাজনগর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রৌনক আহমেদ অপু। দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান উপস্থিত থেকে শাহজাহান খানের পক্ষে ভোট চাইছেন। এ নিয়ে নির্বাচন কমিশন সচিব এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানান তিনি। এদিকে ভোট কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার হুমকি, পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা এবং সমর্থকদের মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী। দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবে তিনি আরও বলেন, প্রতিপক্ষের হুমকিতে পৌরসভার 15 নম্বর ওয়ার্ড এবং তরপুর চণ্ডী এবং কল্যাণপুর ইউনিয়নে কোনো নির্বাচনে প্রচার চালানো যাচ্ছে না। ইউনিয়ন এবং পৌরসভার কয়েকটি ওয়ার্ডে আমার নির্বাচনী প্রচারণা জনসংযোগ করতে গিয়ে আমার কর্মী সমর্থকরা প্রতিনিয়ত বাধা এবং হুমকি সন্ত্রাসী আমরা সম্মুখীন হচ্ছে। জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা নির্বাচনে আলোচনার কেন্দ্রে জামাই শ্বশুরের প্রার্থিতা, দুজনেই আওয়ামী লীগেরও নেতা। তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বিতাকে যেমন নিয়েছেন স্বাভাবিকভাবে, তেমনি নারাজ ভোটের লড়াইয়ে ছাড় দিতে। বঙ্গবন্ধুর সময় থেকে এ পর্যন্ত পাঁচবিবিতে আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন আবু বকর সিদ্দিক। জীবনের পরন্তবেলায় এসে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করতে চান তিনি। এবারই প্রথম উপজেলা নির্বাচনে লড়ছেন চেয়ারম্যান পদে। তবে ভোটের মাঠে আবু বকর সিদ্দিককে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে তার জামাই সায়েদ জাফর সুমন চৌধুরীর সঙ্গে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী ছাত্রজীবন থেকেই রাজনীতিতে জড়িত। মাঠে পাল্লা দিয়ে প্রচার চালাচ্ছেন জামাই শ্বশুর দুজনেই। ভোটে পরস্পরের প্রার্থিতার বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন তারা। গণতান্ত্রিক অধিকার আছে, সেও দাঁড়াতে পারে, সে দাঁড়িয়েছেন। এখানে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বা কিছু নেই। তার ভোট সে করবে, আমার ভোট আমি করব। জনগণ যাকে ম্যান্ডেট দেবে সেই হবে, এখানে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। তরুণ প্রজন্মকে সাথে নিয়ে কাজ করতে চাই, আমি খুব ভালো সাড়া পাচ্ছি। তো ভোটের মাঠে এখানে দেখা যাবে যে অনেক প্রার্থী রয়েছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকেই থাকতে পারে, সবাই প্রতিদ্বন্দ্বী। আমরা এখানে গণতান্ত্রিক অধিকার হিসেবে সবাই নির্বাচন করতে এসেছি। পাঁচবিবিতে উপজেলা নির্বাচনে আরও 4 জন প্রার্থী থাকলেও মূল আলোচনা জামাই শ্বশুরের ভোটের লড়াই।
হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সিদ্দিক মণ্ডল একজন ভালো লোক, সে থানা আওয়ামী লীগের সভাপতি। সুমন চৌধুরী সিদ্দিক মণ্ডলের জামাই, সেও একজন ভালো, সে একজন শিক্ষক মানুষ। জামাই শ্বশুরের কেউ নাকি বাকি 4 প্রার্থীদের মধ্যে কাউকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন পাঁচবিবিবাসী, তা জানতে অপেক্ষা করতে হবে 21 মে পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর থমথমে অবস্থা পুরো ক্যাম্পাসে। ঘটনার সময় প্রাণঘাতী অস্ত্র প্রদর্শিত হলেও এসবের একটিও উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে উৎকণ্ঠায় রয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রশাসনের নমনীয়তায় শান্ত ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ। গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে বসা নিয়ে দ্বন্দ্ব। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীরা। এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারপরও নেতারা বলছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা। তাদের সাথে কথা বলা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীদের কাছেও আমরা অনুরোধ করেছি যে বিশ্ববিদ্যালয়কে যারা অস্থিতিশীল করার চেষ্টা করবে, সে যেই হোক, তাদের বিরুদ্ধে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয়। ঘটনার পর থেকে ক্যাম্পাসে বিরাজ করছে থমথমে পরিবেশ। উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসকে অশান্ত করার জন্য প্রশাসনের নমনীয়তাকেই দুষছেন তারা। সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা চাই আমাদের ক্যাম্পাসটা শিক্ষাবান্ধব এবং ঝামেলামুক্ত হোক, কারণ যখন ঝামেলা হয় কোনো, তখন আমাদের পরিবার থেকেও বাবা মারা টেনশন করে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক পরিবেশ, এটা পুরোটা বিঘ্ন ঘটাচ্ছে এই ছাত্রলীগ এককভাবে। অন্য কোনো দলগুলোকে বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের স্বাভাবিক কার্যক্রম করার সুযোগ দিচ্ছে না। এসব অভিযোগের সাথে একমত না হলেও শিক্ষার্থীদের হাতে অস্ত্রের বিষয়টি উদ্বেগজনক বলছেন উপাচার্য। ছাত্রীদের সাথে আমরা এই বিষয়ে, এই জিনিসগুলো আমরা দেখতে কেউই কিন্তু কমফোর্ট ফিল করি না। সেটা ছাত্রের মা বাবাও যদি দেখে, তারাও কোনোদিন প্রত্যাশা করবে না, আর আমরা তো করি না। ঘটনার সময় শিক্ষার্থীদের হাতে প্রাণঘাতী অস্ত্র দেখা গেলেও একটিও উদ্ধার করা যায়নি। শিক্ষার্থীদের বিষয়টি স্পর্শকাতর হওয়ায় প্রতিটি ঘটনা গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয় একটি স্পর্শকাতর জায়গা, পদক্ষেপ নিতে গেলে অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমেই সে নিতে হয় এবং আমরা তাদের সাথে সুসমন্বয় রেখেই আমরা আমাদের পুলিশি কার্যক্রম আমাদের বজায় রেখেছি। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান চর্চার পরিবেশ নিশ্চিত করতে এবং নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি সাধারণ শিক্ষার্থীদের। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। মৃতের বাড়িতে খাবারে চেতনানাশক মিশিয়ে পরিবারের লোকজন এবং স্বজনদের অজ্ঞান করে স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গতরাতে লক্ষ্মীপুরের কমলনগরে এই ঘটনা ঘটে। ওই ঘটনায় অচেতন হয়ে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 7 জন। খাবারে চেতনানাশকের প্রভাবে মঙ্গলবার সকালে 250 শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন 7 জন। রোগীর স্বজনরা জানান, সোমবার লক্ষ্মীপুরের কমলনগরের চরবসু গ্রামে একজনের দাফনে যোগ দিতে গিয়ে ইসমাইল মিয়ার বাড়িতে উঠেন নোয়াখালী সদরের আবু জাকেরের পরিবারের সদস্যরা। সেখানে অপরিচিত এক নারী মোবাইল ফোনে চার্জ দেওয়ার কথা বলে ওই বাড়িতে যায়। এরপর দুই পরিবারের সবাই খাবার খেয়ে একে একে অচেতন হয়ে পড়েন। এই সুযোগে দুর্বৃত্তরা ওই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। কি খাওয়াই ফাঁড় বাতার সাথে আমরা ওদেরকে সব অজ্ঞান করে সব লুটপাট করে নিয়ে গেছে আমার বাড়ির থেকে। তো সবাই লই গাড়ি দিয়ে একজন করে সিএনজি গুলো ধরাই লই আইছি, ব্যাগ অজ্ঞান অবস্থা আছে। ভর্তি রোগীদের খাবারের সাথে চেতনানাশক মেশানো হয়েছে বলে ধারণা চিকিৎসকদের। আননোন পয়জনিংয়ে আক্রান্ত কিছু রোগী আমাদের এখানে এসেছে, তাদের সংখ্যা সম্ভবত 7। তো আসার পর তাদেরকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এর পরবর্তীতে আমরা তাদেরকে চেক করি এবং তাদেরকে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আমরা তাদেরকে ওয়ার্ডে ট্রান্সফার করি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। গতকাল দুপুরের দিকে এক মহিলা নাকি এসেছিল যে মোবাইল চার্জ দেওয়ার জন্য, সে তারপরে চলে যাওয়ার পর থেকেই তারা অসুস্থ হতে শুরু করে। বিষয়টি খতিয়ে দেখছি যে প্রকৃত ঘটনাটা কি, এবং অভিযোগের প্রেক্ষিতে আমরা পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করব। এরই মাঝে রোগীদের অবস্থা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে গাজীপুরের ডাকাতদের হামলায় এক চীনা নাগরিক আহত হয়েছেন। গতরাতে কাশিমপুরের মাধবপুর এলাকায় এই ঘটনা ঘটে। বাড়ির মালিক মিয়াজউদ্দিন মিয়াজ জানান, 7 থেকে 8 জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এ সময় নগদ 8 লাখ টাকা এবং কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাত দল।
তারা চলে যাওয়ার সময় সামনে এক চীনা নাগরিককে পেয়ে তার মাথায় আঘাত করে। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে জড়িতদের ধরতে অভিযান চলছে। এক মাস ৮ দিন পর উৎপাদনে ফিরেছে চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র। মেরামত শেষে গতরাত থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়, তবে গ্যাস সংকটে বর্তমানে ৫০ মেগাওয়াট উৎপাদন সম্ভব হচ্ছে। গ্যাস সংকট কেটে গেলে পুরো দামে উৎপাদনে আসবে কেন্দ্রটি। উৎপাদিত ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। গত ৫ এপ্রিল যান্ত্রিক ত্রুটি থেকে অগ্নিকাণ্ডে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। স্পেয়ারের প্রয়োজন হয়, সেই স্পেয়ারটা ইন্দোনেশিয়া থেকে আসে এবং আলটিমেটলি আমরা কাজ শেষে গতকাল চালু করি এবং গতকাল বিভিন্ন টেস্ট শেষে আমরা বুঝতে পারি যে আল্লাহর রহমতে এটা ভালো চলতেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং তুলনামূলক রোগবালাই কম হওয়ায় দিনাজপুরে ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের পাক ধরায় দ্রুত ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এরই মাঝে চলছে ধান কাটা বাড়াই। প্রাকৃতিক দুর্যোগের আগে ফসল ঘরে তুলতে চান কৃষকরা। দিনাজপুরে দিগন্তজোড়া ফসলের মাঠ সোনালী রঙে রঙিন হয়েছে বোরো পাকা ধানের শীষে। প্রাকৃতিক দুর্যোগ আর রোগবালাইয়ের আক্রমণ না থাকায় জেলায় এবার আশানুরূপ ফসল হয়েছে। কৃষকরা বলছে গতবারের চাইতে বিঘা প্রতি ফলন বেড়েছে ১ থেকে ২ মন। চিকন জাতের ধান বিঘা প্রতি ফলন হয়েছে ২২ থেকে ২৫ মন। কৃষি শ্রমিক ও হারভেস্টার মেশিন দিয়ে চলছে ধান কাটা মারাই। ধান উৎপাদনের সকল উপকরণের দাম বেড়ে যাওয়ায় ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষকরা। বাজারে যদি বেশি না পায় তাহলে পোষাবে না, তবে আগামী বছর হচ্ছে এবার একটু ধানের দাম ওই ওজনের ধানটা অনেক আগে আছে। ধান কাটছি ৩৫০০ টাকা বিঘা, এখানে আমার পস্তা হচ্ছে না, খরচই হচ্ছে না ঠিক মতো। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের পরামর্শ এবং কৃষকদের পরিচর্যার কারণে ফলন ভালো হওয়ার দাবি কৃষি কর্মকর্তাদের। পোকামাকড় কম হয়েছে, কৃষকরা সঠিক পরিচর্যা দিয়েছে, আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা অত্যন্ত সচেতন ছিল, কৃষকদেরকে পরামর্শ দিয়েছে এবং কৃষকরাও সচেষ্ট ছিল। ফলে কোনো ধরনের ক্ষতি তো হয়নি, বরং আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলন খুবই ভালো হয়েছে। এবছর দিনাজপুরে ১,৭৪,৫১০ হেক্টর জমিতে বোরো ধানের ফলন হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেরপুরের নালিতাবাড়িতে ১,২৯২ বস্তা ভারতীয় চিনি সহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতরাতে উপজেলার কাকরকান্দিতে অভিযান চালিয়ে চিনিগুলো জব্দ করা হয়। পুলিশ জানায় ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত চিনি বিভিন্ন কোম্পানির মোড়কে বিক্রির উদ্দেশ্যে রুহুল আমিনের গুদামে মজুত করা হয়েছে, এমন খবরে অভিযান চালানো হয়। উদ্ধার করা চিনির বাজার মূল্য পৌনে ১ কোটি টাকা। পরে সেখান থেকে চিনিগুলো জব্দ করে নালিতাবাড়ি থানায় নেওয়া হয়। ঝিনাইদহে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪৭০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি মসুরের ডাল এবং ২ লিটার সয়াবিন তেল পাওয়া যাবে। জেলার ৬ উপজেলা ১০১ জন ডিলারের মাধ্যমে ১,২০,১৩৩ জন কার্ডধারী নিম্ন আয়ের পরিবার পাবে এসব পণ্য। খুলনা রূপসায় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন নিয়ে সাবেক এক ইউপি সদস্য নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি, আটক হয়নি কেউ। নিহত স্বজনরা জানান, রূপসার বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে চাচা আমিনুর সানা এবং চাচাতো ভাই ইলিয়াস মিনার সাথে দ্বন্দ্ব চলছিল সাবেক ইউপি সদস্য গোলাম রসুল মিনার। গতরাতে এর জেরে বাজারে দুপক্ষের কথা কাটাকাটি হয়। এ সময় গোলাম রসুল এবং তার ৩ ভাইকে মারধর করা হয়। এতে গোলাম রসুল ঘটনাস্থলে মারা যান। এক চাচার ছেলে আর এক চাচার ছেলেরে মারিছে, তাই শুনে আমি চলে আইছি, আইসে দেখতে দেখতে একদিন মারা গেছে। ওদের দোকানে অস্ত্র, ওদের যেগুলো ছিল দেশি হাতিয়ার সেগুলো ছিল, ওরা এদেরকে অতর্কিতভাবে হামলা করে। এখানে একটা স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন সংক্রান্ত বিষয়ে আপনজন এরা সম্ভবত নিজেরাই মারামারি করছে, মারামারি করার পরে হসপিটালে আনছে, একজন মারা গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে নির্দেশনা দেবেন আমি সেভাবে আইনগত ব্যবস্থা নেব। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।